ওকে, তাহলে আমাদের ফর্মালি শুরু হলো ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রা কিন্তু অলরেডি তোমরা তোমাদের এইচএসসি লেভেলে একটু দেখে আসছো। হোয়াট ইজ ভেক্টর, ভেক্টর যোগ বিয়োগ গুণ মোটামুটি কিছুটা দেখে আসছো। আমি আজকে জাস্ট একটু রিভিউ করি। এ ভেক্টর is a quantity which has magnitude and direction. আমরা যদি একটু দেখি যে আমরা কিভাবে ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, একটা অ্যারো সাইন দিয়ে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি এবং তার নাম দেই আমরা লেটার উইথ আন্ডারসাইন অথবা বোল্ডফেস, একটু ডিফারেন্ট ফ্রম নাম্বার। এবং আমরা ভেক্টরকে জিওমেট্রিক্যালি দেখতে পারি যদি ভেক্টরটা হয় 2 ডাইমেনশন অথবা 3 ডাইমেনশন। and A3K, এই দুইটার জন্য আমরা জিওমেট্রি দিয়ে কিছুটা দেখাতে পারি। কিন্তু যদি ভেক্টর আসে n ডাইমেনশনাল স্পেস থেকে, তাকে আমরা লিখতে পারি A1 E1 A2 E2 এভাবে AN EN, যেখানে আমাদের E1 E2 EN এরা হচ্ছে ইউনিট ভেক্টরস। এবং n ডাইমেনশনাল স্পেসে তোমরা জানো কোনো জিওমেট্রি নাই এবং বিয়ন্ড আওয়ার অবজারভেশন। বাট অ্যানালাইটিক্যালি আমরা এগুলি নিয়ে কাজ করতে পারি। এখন দেখি জিওমেট্রিক্যালি আমরা যেটা দেখি 3D এর কেসে আমরা 3D এর ক্ষেত্রে আমরা ভেক্টরকে x y z কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দেখাতে পারি। যদি আমরা এই ভেক্টরকে এভাবে লিখি তাহলে জিওমেট্রিক্যালি, কিন্তু যদি কোনো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট যদি অরিজিনে থাকে তাহলে সেই ভেক্টরকে আমরা বলতে পারি পজিশন ভেক্টর। তাহলে যে কোনো ভেক্টরকে তুমি কিন্তু ইচ্ছা করলে পজিশন ভেক্টরে আনতে পারো। ফর এক্সাম্পল, আমি যদি এই ভেক্টরটাকে, ইট ইজ নট পজিশন, এই ভেক্টরটাকে প্যারালালি শিফট করি এবং তার ইনিশিয়াল পয়েন্টটা যদি আমি অরিজিনে নিয়ে আসি, তাতে কি তার মান এবং দিকের কোনো পরিবর্তন হবে? না স্যার। না। তাহলে যে কোনো ভেক্টর যেটা স্পেসে থাকবে তাকে যদি আমি প্যারালালি লাঠিটাকে ধরে যদি তার ইনিশিয়াল পয়েন্টটা যদি অরিজিনে নিয়ে আসি, তাহলে ওই ভেক্টরই হয়ে যাবে পজিশন ভেক্টর। এখন তাহলে প্রশ্ন দাঁড়ায় এই পজিশনটা কি? এই পজিশনটা আসলে হচ্ছে, আমি যদি বলি
যে এই ভেক্টরটা পজিশন ভেক্টর, তাহলে তার পজিশনটা হবে জিওমেট্রিক্যালি a1 a2 a3 এই কোঅর্ডিনেট। ওকে, এবং তার টার্মিনাল পয়েন্টকে আমি নাম দিতে পারি ক্যাপিটাল এ, যার পজিশন হবে a1 a2 a3। ক্লিয়ার? ওকে, এখন তাহলে আমরা ভেক্টর জগতে ঢুকে পড়লাম। তাহলে এই সেই জগৎ, যেই জগতের প্রত্যেকটা মেম্বার হচ্ছে ভেক্টর, প্রত্যেকটা মেম্বার হচ্ছে ভেক্টর। তো যেই জগতের, জগৎ হচ্ছে স্পেস, যেই জগতের প্রত্যেকটা মেম্বার ভেক্টর, সেই জগতের নাম হবে ভেক্টর জগৎ। আর যেই জগতের প্রত্যেকটা মেম্বার ম্যাট্রিক্স, সেই জগতের নাম কি হবে? ম্যাট্রিক্স স্পেস। যেই জগতের প্রত্যেকটা, যেমন আমি যদি তোমাকে বলি যে M22 একটা জগৎ, তাহলে বুঝতে হবে এই জগতের প্রত্যেকটা মেম্বার হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। ওকে, আমি যদি আরেকটা জগৎ দেখাই, যে জগতের প্রত্যেকটা মেম্বার হচ্ছে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, সেই জগতের নাম দিব P2X। তাহলে P2X এ একজন মেম্বারের চেহারা হবে A1 প্লাস A2X প্লাস A3X স্কোয়ার। ওকে, আর যেই জগতের প্রত্যেকটা মেম্বার হচ্ছে সংখ্যা, সেই জগতের নাম হবে রিয়েল স্পেস। ওকে, মনে থাকবে? ওকে, তার মানে এই জগৎ, তখন আমি রিয়েল স্পেসের প্রত্যেকটা মেম্বার হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের ক্ষেত্রে কেবল আমি কোনো আন্ডারলাইন দিব না, কিন্তু আদার দেন রিয়েল নাম্বার আমি যখন একটা ভেক্টর লিখব এই জগতে, এটা যদি 3D স্পেস হয়, তাহলে তার মেম্বারদের চেহারা বোঝানোর জন্য আমি স্ট্রাকচার্ড ফর্ম নিব। ওকে, স্ট্রাকচার্ড, এটা যদি 3D ভেক্টর স্পেস হয় তাহলে স্ট্রাকচার্ড ফর্ম নিব। তাহলে অনলি রিয়েল নাম্বার স্পেসে স্ট্রাকচার্ড না, এগুলি হচ্ছে নাম্বার। আর এই পলিনোমিয়াল স্পেস এটা স্ট্রাকচার্ড, এই ম্যাট্রিক্স স্পেস এটা স্ট্রাকচার। ওকে, প্রত্যেকটা মেম্বার এক একটা স্ট্রাকচার। ওকে, তাহলে আমরা এই জগৎগুলি দেখব না। এই জগৎগুলি তোমরা যারা লিনিয়ার অ্যালজেব্রা পড়বে, তারা এই ভ্যারাইটি অফ জগৎ দেখতে পাবে। যেই জগতের প্রত্যেকটা মেম্বার ছাগল, সেই জগতের নাম কি হবে? ছাগল স্পেস। ওকে, এখন আমরা দেখি তাহলে পৃথিবীতে সবচেয়ে আগে আসে এই স্পেস। ওকে, এই স্পেসটা পৃথিবীতে সবচেয়ে আগে আসে। ওকে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এই স্পেসটা সর্বপ্রথম আসে। এবং এই স্পেস থেকে যেই বিষয়টা ম্যাথমেটিক্সের আবিষ্কার হয় তার নাম হচ্ছে অ্যালজেব্রা। আর ভেক্টর স্পেসের ভেক্টর নিয়ে যখন আমরা কারবার করব, তার নাম, সেই বিষয়টার নাম হবে ভেক্টর অ্যালজেব্রা। মনে থাকবে? এখন এই রিয়েল নাম্বার স্পেসে অ্যালজেব্রাতে আমরা কি কি কাজ করতাম? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখন তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই ভেক্টর স্পেস যার নাম দিচ্ছি আমি ক্যাপিটাল ভি, এই স্পেসে আমরা কি করতে পারি? আমরা ইচ্ছা করলে এই দুজন মেম্বারকে আমরা যদি এ বি সি, এই তিনজন মেম্বারকে যদি আমরা এই স্পেস থেকে চুজ করি র্যান্ডম, এ বি সি, তিনজন মেম্বারকে যদি আমরা এখান থেকে চুজ করি, তাহলে
এক নাম্বার হচ্ছে আমরা চাইলে দুজন মেম্বারকে যোগ করতে পারবো, ওকে, এবং যে নতুন মেম্বারটা আসবে সেও ভেক্টরই হবে। ক্লিয়ার? ওকে। 2 নাম্বার, আমরা চাইলে যে কোনো দুজন মেম্বারকে কাকে আগে যোগ করব কাকে পরে যোগ করব কোনো প্রবলেম নাই। 3 নাম্বার হচ্ছে আমরা চাইলে যে কোনো 3 জন মেম্বারকে যোগ করতে পারি, কোন দুজনকে আগে গ্রুপ করব এটা কোনো ম্যাটার করবে না। আমরা চাইলে ওকে, এই স্পেসে একটা ইম্পর্টেন্ট মেম্বার আছে যার নাম হচ্ছে 0 মেম্বার। 0 মেম্বারের চেহারা হবে 0i 0j 0k। ওকে, এখন 0 মেম্বার হচ্ছে সেরকম মেম্বার there exists 0 in V such that যে কোনো মেম্বারের সাথে এই মেম্বার যোগ করলে সেই মেম্বারই টিকবে। 5 নাম্বার হচ্ছে যেই জগতে 0 আছে সেই জগতে নেগেটিভ আছে, বিশ্বাস করো এটা। তাহলে প্রত্যেকটা মেম্বারের জন্য there exists -a এই জগতে such that এই দুইজন মেম্বারকে আমি যোগ করলে নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে এই 0-র অস্তিত্ব না থাকলে আমি কি নেগেটিভ মেম্বার পেতাম এই জগতে? না স্যার। না। তাহলে এখন থেকে মনে রাখবে যেই জগতে 0 নাই সেই জগতে নেগেটিভ নাই, আর যেই জগতে নেগেটিভ আছে সেই জগতে অবশ্যই 0 আছে। ওকে, আচ্ছা, এখন দেখি আর কি কি কাজ করতে পারি আমরা। দেখো এখানে 6 নাম্বার, আমি যদি যে কোনো একটা ভেক্টরকে একটা নন জিরো কনস্ট্যান্ট দিয়ে গুণ করি তাহলে যে নতুন মেম্বারটা বের হয়ে আসবে সেও ভেক্টরই হবে। 7 নাম্বার হচ্ছে যে আমি চাইলে যে কোনো নন জিরো কনস্ট্যান্টকে দুইজন ভেক্টরের মাঝে বন্টন করতে পারবো। ওকে, এবং আমি যদি চাই যে দুজন মেম্বারকে আগে গুণ করে যোগ করব, ইট ডাজ নট ম্যাটার। 8 নাম্বার হচ্ছে আমি চাইলে যে কোনো দুইজন স্কেলারের সাথে একটা ভেক্টরকে বন্টন করতে পারবো। চাইলে আমি আগে বন্টন করে গুণ করে যোগ করলেও কোনো প্রবলেম হবে না। আমি চাইলে যে কোনো মেম্বারকে দুইটা কনস্ট্যান্ট দিয়ে স্কেলার দিয়ে গুণ করতে পারবো, কোনো প্রবলেম হবে না দুইটা স্কেলারকে আগে গুণ করে বন্টন করলে। 10 নাম্বার হচ্ছে যে 1 ইজ এ নাম্বার এই জগতে, রিয়েল নাম্বার স্পেসে, যার সাথে যে কোনো মেম্বারকে গুণ করলে সেই মেম্বারই আসবে। ঠিক আছে, তাহলে কোনো একটা সেটকে, ইনিশিয়ালি এটা একটা সেট যদি ধরি, কোনো একটা সেটকে আমি স্পেস বলবো কখন? যদি তার মেম্বাররা এই 10টা প্রপার্টি হোল্ড করে। ওকে, তাহলে তুমি দেখো 10টা প্রপার্টির মধ্যে প্রথম প্রপার্টিটার কিন্তু ডান দিক বা দিক নাই, আছে? তাহলে এই প্রপার্টিটা হচ্ছে বেসিক প্রপার্টি ভেক্টর স্পেসের জন্য, যে দুইটা মেম্বারকে যোগ করলে যে নতুন মেম্বারের জন্ম হবে সে ওই জগতে থাকতে হবে। তাহলে এটাকে বলছি আমরা ক্লোজার প্রপার্টি আন্ডার এডিশন। এডিশন হচ্ছে একটা বেসিক রুল ফর অ্যালজেব্রা, আর একটা বেসিক রুল হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লিকেশন। এটাও কিন্তু ক্লোজার প্রপার্টি, এটারও কিন্তু বাঁ দিক নাই। এই দুইটা ক্লোজার প্রপার্টি, আর বাকিগুলি কিন্তু লেফট রাইট লেফট হ্যান্ড সাইড দেখতে পাবা বাকি সবগুলি। ওকে, এই দুইটা প্রপার্টি হচ্ছে বেসিক প্রপার্টি।
ওকে, তাহলে এখন আমরা ভেক্টরের যোগ বা বিয়োগ বা গুণ কিভাবে করতে পারি? আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে জিওমেট্রিক্যালি করতে পারি, আরেকটা হচ্ছে আমরা অ্যানালাইটিক্যালি করতে পারি। জিওমেট্রিক্যালি কিভাবে করতে পারি? আমি যদি তোমাকে দুইটা ভেক্টর দেই, তাহলে জিওমেট্রিক্যাল রুলটা বলছে যে ট্রায়াঙ্গুলার রুল ফলো করো। তো ট্রায়াঙ্গুলার রুল বলছে যে একটার গোড়া আরেকটার মাথার মধ্যে প্যারালালি নিয়ে আসো, নিয়ে এসে এইটার ইনিশিয়াল পয়েন্ট এটা টার্মিনাল পয়েন্টের সাথে যোগ করে দাও। তাহলে তুমি যে ভেক্টরটা পাবে জিওমেট্রিক্যালি সেটা হবে রেজাল্টেন্ট ভেক্টর। আর একটা হচ্ছে অ্যানালাইটিক্যালি, হচ্ছে আমি যদি কম্পোনেন্ট ওয়াইজ একটা ভেক্টর দেই, বি আর একটা ভেক্টর দিলাম b1i প্লাস b2j প্লাস b3k। এখন আমি বললাম যে এদের কম্পোনেন্ট ওয়াইজ অ্যানালাইটিক্যালি যোগ করো। তাহলে কম্পোনেন্ট ওয়াইজ বলছে প্রত্যেকটা পার্টস, মানে আই এর কোএফিসিয়েন্ট, প্রত্যেকটা পার্টস তুমি আলাদা আলাদা যোগ করো। এটা হচ্ছে অ্যানালাইটিক্যালি যোগ করা, কম্পোনেন্ট ওয়াইজ যোগ করা, আর এটা হচ্ছে জিওমেট্রিক্যালি যোগ করা। এখন আমি তোমাদেরকে কিছু কাজ দিচ্ছি। কাজগুলি হচ্ছে তুমি বাসায় বসে বসে এগুলি একটু চেক করবে, বোথ দা ওয়ে, জিওমেট্রিক্যালিও চেক করবে, অ্যানালাইটিক্যালিও চেক করবে, whether you do agree or not. ওকে, এবং ম্যাক্সিমামই তোমার বইয়ের এক্সারসাইজে ডাইরেক্ট অর ইনডাইরেক্ট ওয়েতে করে দেয়া। ওকে, তাহলে আমরা এটা কিন্তু জিওমেট্রিক্যালি স্যার একটু বোঝাই দিলে ভালো হতো স্যার। কোনটা? জিওমেট্রিক্যালি স্যার। জিওমেট্রিক্যালি হচ্ছে যোগের নিয়ম হচ্ছে যে আমরা দুইটা ভেক্টরকে, এটা হচ্ছে বেসিক রুল, দুইটা ভেক্টর এ বি দেয়া আছে, আমি দুইটাকে যোগ করতে চাচ্ছি। রুল হচ্ছে যে একটার গোড়া আরেকটার মাথার মধ্যে নিয়ে আসতে হবে প্যারালালি। তাহলে এই লাঠিটাকে যদি প্যারালালি এখানে আনি, তাহলে কি তার ম্যাগনিটিউড বা ডিরেকশন কোনো পরিবর্তন হবে? না স্যার। না। তাহলে আমি একটার গোড়া আরেকটার মাথা যে ফ্রি থাকবে তাকে যোগ করলে যে নতুন ভেক্টরটা পাবো সেটা হবে ওই দুইটা ভেক্টরের যোগ। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। বিয়োগ কিভাবে করতে হবে? স্কেলার মাল্টিপ্লিকেশনটা হচ্ছে আমি তোমাকে একটা ভেক্টর দিলাম আর বললাম যে তাকে 2 দিয়ে গুণ করো, নন জিরো। স্কেলার মাল্টিপ্লিকেশন অলওয়েজ নন জিরো নাম্বার। তবে তুমি বলতে পারো স্যার 0 দিয়ে গুণ করতে পারবো না, অবশ্যই করতে পারবো। সেই ক্ষেত্রে অরিজিনাল ভেক্টরটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তাহলে আমি দেখি যে আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি, তার ডিরেকশন তো চেঞ্জ হবে না, শুধুমাত্র শুধুমাত্র তার ম্যাগনিটিউডটা চেঞ্জ হবে। ওকে, তো এই দুইটা রুল ফলো করে তুমি এই 10টা প্রপার্টি একটু চেক করে বলবে যে জিওমেট্রিক্যালি। অ্যানালাইটিক্যালি এটা কোনো বড় ফ্যাক্টর না, কিন্তু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা তোমাদের একটু বোঝার দরকার আছে। 2 নাম্বার জিনিস হচ্ছে আমি যদি তোমাকে 4 ডাইমেনশনাল ভেক্টর দেই, ফর এক্সাম্পল আমি দিলাম a সমান a1 e1 প্লাস a2 e2 প্লাস a3 e3 প্লাস a4 e4। এই ক্ষেত্রে আবার জিওমেট্রি সম্ভব না, কারণ জিওমেট্রি শুধুমাত্র এক্সিস্ট করে 2D ভেক্টর আর 3D ভেক্টরের জন্য। আমরা বসবাস করি 3D তে, কিন্তু আমরা পা রাখি 2D তে। তাহলে আমরা জিওমেট্রি যা শিখে আসছি, এই দুইটা ডাইমেনশনের বাইরে কি কোনো জিওমেট্রি দেখে আসছি? না। সুতরাং জিওমেট্রিক্যালি অনলি ফর দ্যাট, কিন্তু জিওমেট্রিক্যালি 4D বা অনওয়ার্ড বা এন ডাইমেনশনাল কেসের ক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। তো সেই ক্ষেত্রে অনলি ওয়ে হচ্ছে আমরা অ্যানালাইটিক্যালি যাওয়া। মনে থাকবে?
Any question? আচ্ছা, এখন আমরা চলে যাই কিছু ভেক্টর অপারেশনে। এখন ভেক্টর অপারেশনে আমরা দেখি একটা বেসিক জিনিস যেটা তোমাদের অনওয়ার্ড কাজে লাগবে, সেটার নাম হচ্ছে পয়েন্ট অফ ডিভিশন। পয়েন্ট অফ ডিভিশন, তো পয়েন্ট অফ ডিভিশন বলছে আমি তোমাকে দুটা পয়েন্ট দিলাম এবং দুটা পয়েন্টকে আমি অরিজিনের সাথে যুক্ত করলাম। তাহলে অরিজিন থেকে যদি আমি একটা রে নিয়ে নেই এই পয়েন্টের দিকে, তাহলে আমি একটা ভেক্টর পাবো। সাপোজ এটার নাম দিলাম আমি বি, আর অরিজিন থেকে যদি আমি আরেকটা রে নেই, তাহলে আমি আরেকটা ভেক্টর পাবো, সেটার নাম দিচ্ছি আমি এ। এখন যদি আমি এটাকে যদি আমি অরিজিন বলি, তাহলে এ বি আসলে কি হবে? পজিশন ভেক্টর হবে না? জি স্যার। ওকে, তাহলে এরা হবে পজিশন ভেক্টর। ওকে, এখন আমি কি করলাম যে এ বি এই মাথা দুটা তাহলে পজিশন ভেক্টর হলে এই মাথা দুটো হবে তার টার্মিনাল পয়েন্ট। এখন আমি কি করলাম, এই টার্মিনাল পয়েন্টের সাথে এই টার্মিনাল পয়েন্ট যোগ করে দিলাম। যোগ করলে আমি একটা লাঠি পেলাম। এই লাঠির এইখানে আমি একটা পয়েন্ট নিলাম র্যান্ডম, এবং এমন ভাবে নিলাম যে এটা পুরো লাঠিটাকে λ/1 এ ভাগ করে। তাহলে অ্যাকর্ডিং টু দিস ফিগার, আমার এআর আর আর বি এই রেশিও হবে আমার λ/1। ওকে, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যদি তাই হয়, তাহলে আমার এই পয়েন্ট থেকে এই অরিজিনের যোগ করলে যে নতুন ভেক্টরটা তৈরি হলো তার নাম দিলাম আর, এবং এটাও কিন্তু একটা পজিশন ভেক্টর হবে আর এর জন্য। তো প্রশ্ন হচ্ছে এই আর এর এক্সপ্রেশন কি হবে ইন টার্মস অফ এ এবং বি ভেক্টর, এই দুইজনের রেসপেক্টে আর এর পজিশন ভেক্টর আরটা কি হবে, এটা আমরা বের করতে চাচ্ছি। ওকে, তো আমরা বের করার জন্য আমরা কি করব, আমরা এইখানে একটা ভেক্টর তৈরি করলাম, আর এইখানে আমরা আরেকটা ভেক্টর তৈরি করলাম। ওকে, আর এটা আমাদের আর ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর, এটা আমাদের এ ভেক্টর। ওকে, এখন আমি ট্রায়াঙ্গুলার রুলে চলে গেলাম। ট্রাইঅ্যাঙ্গুলার রুল, যেটা আমরা একটু আগে বলে আসছিলাম যে ভেক্টর এডিশনে আমাদের ট্রায়াঙ্গুলার রুল ফলো করতে হয়। তো ট্রায়াঙ্গুলার রুল বলছে যে প্রথম এই ট্রায়াঙ্গেলের জন্য, কোন ট্রায়াঙ্গেলের জন্য? ট্রায়াঙ্গেল ও এ আর এর জন্য। এই ট্রায়াঙ্গেলের জন্য আমি কি লিখতে পারি যে এ ভেক্টর প্লাস এ আর ভেক্টর সমান হচ্ছে আমার আর? জি স্যার। ওকে, আর দ্বিতীয়টা আমি যেটা লিখতে পারি, দ্বিতীয় ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ও বি আর এর জন্য আমি লিখতে চাচ্ছি আর ভেক্টর প্লাস আর বি ভেক্টর, আর বি ভেক্টর সমান হচ্ছে আমার বি। জি স্যার। ওকে, এখন আমি চলে আসি আমার ধরা নিয়ে। আমি যেটা ধরলাম সেটা কিন্তু স্কেলার পয়েন্ট অফ ভিউ থেকে, আমি এটাকে ভেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে ধরলেও কিন্তু একই রেশিও হোল্ড করবে, করবে না? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ আর বাই আর বি। আর বি এই দুইটা ভেক্টর হচ্ছে আমার আসলে ল্যামডা। এখান থেকে আমি লিখতে পারি যে এ আর সমান হচ্ছে আমার ল্যামডা ইন্টু আর বি। ওকে,
এখন আমি এখান থেকে AR এর মানটা নিব, এখান থেকে RB এর মানটা নিব। তাহলে আমি কি লিখতে পারি দেখো, AR এর জন্য আমি লিখতে পারি R মাইনাস A, আর RB এর জন্য আমি লিখতে পারি B মাইনাস R। লিখতে পারি? জি স্যার। ওকে, এখন তোমরা দেখো আমি একটু এখানে জায়গা নিচ্ছি, এখানে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি R প্লাস ল্যামডা R সমান ল্যামডা B প্লাস A। তাহলে এখান থেকে আমি R ভেক্টরটার পরিবর্তে লিখতে পারি ল্যামডা B প্লাস A ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1। কি বলো, লিখতে পারি? জি স্যার। ওকে, তাহলে আমার আমার ভেক্টর আর আমার টার্গেট ছিল, আমি পেয়ে গেলাম। তাহলে একে এখন আমি ফর্মুলা হিসাবে রাখলাম। এখন আমরা দেখি যে এইটা থেকে আমি আসলে কি করতে চাচ্ছি। আমি যা আমার দরকার নেই তাকে আমি ভ্যানিশ করে দিচ্ছি। ওকে, তাহলে ফাইনালি আমরা এই লাইনটা পেলাম। এখন দেখো এই লাইনটা ভ্যালিড হবে কখন? এই লাইনটা ভ্যালিড হবে ইফ ল্যামডা ইজ নট ইকুয়ালস টু -1। কারণ নিচে যে কোনো জিনিসের নিচে যদি 0 থাকে, ম্যাথ বলে যে দ্যাট এক্সপ্রেশন ইজ আনডিফাইন্ড। আনডিফাইন্ড বলবো না ইনফিনিটি বলবো? আনডিফাইন্ড। আনডিফাইন্ড, ওকে। তাহলে আনডিফাইন্ড, ওকে, সেই জন্য এই রেস্ট্রিকশনটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখি আমরা সরি, ওকে, এখন দেখি আমরা এখন একটা নাম্বার লাইন দেখি। তাহলে এই যে নাম্বার লাইনটা, এটা 0, এটা -1, এটা -ইনফিনিটি, এটা +ইনফিনিটি। ওকে, এই নাম্বার লাইন থেকে কিন্তু আমি আসলে ল্যামডাকে চুজ করব। ওকে, ল্যামডা ইজ এ স্কেলার। এখন এই নাম্বার লাইনে আমি কিছু কিছু জিনিস চুজ করব। তো প্রথমে আমি দেখি যে আমি যদি ল্যামডার ভ্যালু চুজ করি 0 থেকে ইনফিনিটির মধ্যে, দেন আমার আর পয়েন্টটা কোথায় যায় সেটা একটু দেখি। তো সেটার জন্য আমি একটু ক্যালকুলেশন করতে চাচ্ছি। তো ক্যালকুলেশনটা হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু নেই, সে ল্যামডা আমি নিলাম 2। ওকে, তো 2 নিলে আমি কত পাই দেখি। ল্যামডা যদি আমি 2 নেই পার্টিকুলার ভ্যালু, তাহলে আমার আর হয় 2b প্লাস a ডিভাইডেড বাই 2 প্লাস 1, that is equals to 2/3b plus 1/3a। ওকে, এখন আমি এই ভেক্টরটাকে বি ভেক্টরটাকে 3 ভাগ করি। 3 ভাগ করলে এই অংশটা হবে আমার 2/3 বি, তাই না? আর একে যদি আমি 3 ভাগ করি তাহলে এই অংশটা হবে আমার 1/3 এ। এখন যদি আমি এই দুই মাথা যোগ করি, যেটা আমার নতুন এ নতুন বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি নতুন হবে, তাহলে এই মাথা যোগ করলে আমার আর এর অবস্থানটা এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বির মাঝখানে হবে না?
এটা হবে আমার নতুন ক্যাপিটালে নতুন ক্যাপিটাল বি, এবং তখন আমার এ বির মাঝখানে পড়বে না এই ক্যাপিটাল আরটা? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কনক্লুশনটা লিখে ফেলি যে ক্যাপিটাল আর will lies in between capital A and capital B. Agree? কি ল্যামডা তুমি, আর ল্যামডার মান আমি 2 নিয়েছিলাম এখানে, তুমি ইচ্ছা করলে 3 নিয়েও দেখতে পারো, 4 নিয়েও দেখতে পারো, 100 নিয়েও দেখতে পারো। এই ক্যাপিটাল আর এর অবস্থানটা হবে এ এবং বি এর মাঝখানে, মাঝখানে বলতে বলতে কিন্তু একদম মধ্য না, মানে ইন বিটুইন, এখানেও হতে পারে, যে কোনো জায়গায় হবে। ঠিক আছে? কি বলো? আচ্ছা, এখন আমরা যাই, যদি আমার 2 নাম্বার, যদি আমার ল্যামডার ভ্যালু হয় 0, তাহলে আমি এতটুকু কভার করে ফেললাম, এতটুকু আমি কভার করে ফেললাম। এখন দেখি, ইফ ল্যামডা ইকুয়ালস টু 0, দেন আর উইল বি কোথায় পড়বে? ল্যামডা যদি আমি এখানে 0 বসাই, আরটা কোথায় পড়ে? ক্যাপিটাল আরটা কোথায় হয় দেখো তো? 0 ইন্টু বি প্লাস এ ডিভাইডেড বাই 0 প্লাস 1 কত হয় বলো তো? স্যার এ স্যার। এ। তাহলে আমি ক্যাপিটাল আর এর পরিবর্তে কি লিখবো? আর উইল বি অন হোয়াট? অন ক্যাপিটাল এ। এগ্রি? তাহলে আমার 0 হয়ে গেল। এখন আসি আমি যে এখন আসি আমি 3 নাম্বার, ইফ lambda lies in between -1 and 0, then আর কোথায় পড়ে আমরা একটু দেখি। তাহলে সেটা হলে, আমরা যদি ল্যামডার ভ্যালু এই ক্ষেত্রে নেই সে -হাফ নিলে আমি আর সমান সমান কত পাবো? -হাফ বি প্লাস এ ডিভাইডেড বাই -হাফ প্লাস 1, তাই না? তাহলে এখানে কত আসে? মাইনাস বি প্লাস হাফ অফ এ, নাকি? কি বলো? জি স্যার। ওকে, তাহলে দেখো, এই পুরোটা যদি প্লাস বি হয়, মাইনাস বি কোন দিকে যাবে? তাই না? জি স্যার। আচ্ছা, আর হাফ এ কোনটা হবে? এই অংশটা হবে। তাহলে আমি যদি এইটাকে যোগ করি, তাহলে আমার এই আরটা কোন দিকে আসবে? নিশ্চয়ই এদিকে আসবে। জি স্যার। তাহলে আমি কি লিখতে পারি? আর উইল বি লেফট অন ক্যাপিটাল এ। জি স্যার। ওকে, তাহলে আমি
মোটামুটি কিছু দেখলাম যে স্মল আর এর অবস্থানটা কোথায় হয়। এখন বাকি রইলো কি আমাদের, আমাদের এখন তাহলে হয়ে গেল এই অংশটা হয়ে গেল। এখন রইল -1। এখন দেখি 4 নাম্বার, ইফ ল্যামডা ইকুয়াল টু -1, আমি কি নিতে পারবো ল্যামডা ইকুয়াল টু -1? না স্যার। আচ্ছা, যদি না নিতে পারি আমি তার খুব কাছের ভ্যালু তো নিতে পারবো নাকি? তো খুব কাছের ভ্যালু নেওয়ার সিম্বল হচ্ছে ইফ ল্যামডা টেন্ডস টু -1, মনে থাকবে? এটা তো নিতে পারবো, -1 এর খুব কাছের ভ্যালু তো নিতে পারবো। জি স্যার। ওকে, তাহলে আমি -1 এর খুব কাছের ভ্যালু যদি নেই, দেন আমার আরটা কোথায় যায় সেটা একটু দেখতে চাচ্ছি। তাহলে এখানে দেখো তুমি, ল্যামডা যদি আমি -1 এর কাছের ভ্যালু নিতে চাই, তাহলে আমি আর এর মানটা আমি লিখবো লিমিট ল্যামডা টেন্ডস টু -1 ল্যামডা বি প্লাস এ ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1, এটা লিখবো। যখন আমি টেন্ডস টু নিব তখন কিন্তু আর ডাইরেক্ট বসাতে পারবো না, আমার কি করতে হবে, লিমিট নিয়ে বের করতে হবে। ওকে, তাহলে আমি এখানে কি পাবো, যে -b প্লাস এ ডিভাইডেড বাই 0, এবং ম্যাথমেটিক্যালি এটা আনডিফাইন্ড, কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা এটাকে বলি ইনফিনিটি। ওকে, তাহলে আমার এই আরটা কোথায় যাবে, এই ক্যাপিটাল আরটা কোথায় যাবে? তাহলে আর হবে আমার উইল অ্যাপ্রোচ টু ইনফিনিটি, মানে অনেক দূরে চলে যাবে আরটা, অনেক দূরে চলে যাবে, বুঝা গেল? অনেক দূরে চলে যাবে আরটা। ওকে, তো এই যে অনেক দূরে কিন্তু দুইটা দিক আছে, তো একটা হচ্ছে প্লাস ইনফিনিটি আর একটা মাইনাস। তাহলে কোন দিকে যেতে পারে বলতো, প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি? দুই দিকেই যেতে পারে। এখন বলবে তাহলে স্যার দুই দিকে কিভাবে যেতে পারে, আমার তো পয়েন্ট একটা -1, তাই না? পয়েন্ট কয়টা আমার এখানে? একটা। তাহলে এখানে দুইটা কেন, কেউ বলতে পারবে যে দুই দিক কিভাবে আসলো? কারণ তুমি -1 পয়েন্টের দিকে দুই দিক থেকে আসতে পারো না, জি স্যার। অ্যাপ্রোচ করতে পারো দুই দিক থেকে না, তাহলে দুই দিক থেকেই কিন্তু তুমি আসতে পারো। তো দুই দিক ধরলে আমি প্লাস মাইনাস ইনফিনিটি দুইটাই পেতে পারি। তাহলে হলো -1টা হয়ে গেল। তাহলে বাকি রইল কি, বাকি রইল আমার বাকি রইল 5 নাম্বার, ইফ ল্যামডা লাইস ইন বিটুইন -1 থেকে -ইনফিনিটি টু -1, দেন আর কোথায় যাবে, আর কোথায় যাবে সেটা একটু দেখি। তাহলে আমরা একটু এটা দেখি যে আমাদের এই ক্যালকুলেশনটা একটু দেখি, যে যদি আর টেন্ডস টু এটা হয়, ওকে, তাহলে আমাদের ক্যালকুলেশন বলছে যে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশন, তাই আমরা একটা স্যাম্পল পয়েন্ট নেই, লেট আস কনসিডার আর ইকুয়ালস টু -2, তাহলে ল্যামডা ইকুয়ালস টু -2, তাহলে আমার আর হবে -2b প্লাস এ divided by -2 plus 1, that is equals to -2b plus a divided by -1, তাহলে এটা কি হবে, b minus 2b minus a, তাই হবে না? জি স্যার। ওকে, এখন তুমি দেখো তো 2b minus a, তাহলে b যদি এতটুকু হয় 2b নিশ্চয়ই এতটুকু হবে। জি জি স্যার। স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে এ যদি আমার এটা হয় তাহলে মাইনাসে নিশ্চয়ই এদিকে হবে। তাহলে আমি যদি এটা দিয়ে একটা
রেক্টেঙ্গেল তৈরি করি, তাহলে তার ডায়াগোনালটা হবে না আমার আর, জি স্যার। তাহলে আমি এখানে কি লিখতে পারি, আর যদি আমি এই রেঞ্জ থেকে নেই মাইনাস ইনফিনিটি টু -1, তাহলে আর will be right on B লিখতে পারি। জি স্যার। ওকে, তাহলে হয়ে গেল আমার আরেকটা কাজ, আরেকটা সংখ্যা বাকি আছে ল্যামডার ভ্যালু ধরার জন্য, বলতে পারবে সেটা কি? 6 নাম্বার আরেকটা অপশন বাকি আছে। নাম্বার লাইন থেকে দেখো তো আমি সবাইকে কনসিডার করলাম কিনা। দেখো আমি কিন্তু 0 টু ইনফিনিটি এটা কনসিডার করেছি, আমি কিন্তু 0 কনসিডার করেছি, করি নাই? আমি কিন্তু -1 থেকে 0 এই রেঞ্জটাও কনসিডার করেছি ডোমেইন থেকে ল্যামডার ভ্যালু। আমি কিন্তু ল্যামডা -1ও অ্যাপ্রক্সিমেটলি কনসিডার করেছি, আমি কিন্তু বাঁ দিকটাও কনসিডার করেছি। আর দুইটা নাম্বার বাকি আছে, বলো তো তারা কারা? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। শুধু এই দুইটা। তাহলে আমার 6 নাম্বার হচ্ছে যে আমার ইফ ল্যামডা, আমি কি এখানে ইকুয়াল টু লিখতে পারবো? ইনফিনিটি কে ধরা যায়? টেন্স টু লিখবো। ইয়েস, যাকে ধরা যায় না তাকে আমি লিখবো এটা, কিন্তু এখানে দুইটা অপশন, একটা প্লাস একটা মাইনাস, দুইটা নাম্বার। তাহলে যদি হয় তাই তখন আমার দেন আমার আর এর অবস্থানটা কি হবে সেটা একটু দেখতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমার দেখো যে আমার এখানে আসবে তোমার আর ইকুয়ালস টু, যেহেতু আমি ধরতে পারি না, ল্যামডা টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি দিলাম, তো সেই ক্ষেত্রে আমার এটা হবে ল্যামডা বি প্লাস এ ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1, এর লিমিটিং ভ্যালুটা বের করতে হবে। ওকে, তা আমি একটু পরের পাতায় যাই। তাহলে আর হচ্ছে আমার লিমিট ল্যামডা টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি ল্যামডা বি প্লাস এ ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1, এই অংশটুকু। ওকে, এটা হচ্ছে আমার ফাংশন, এটা আমার ইয়ে বের করতে হবে। তাহলে আমি দেখি দ্যাট ইজ ইকুয়ালস টু, এখন এই জাতীয় লিমিট বের করার ওয়ে কি, কারো আইডিয়া? এই জাতীয় লিমিট বের করার ওয়ে হচ্ছে ল্যামডা টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি লিখবো, আর এই যে ল্যামডা সেটা হচ্ছে নিচেরটা ডিগ্রি, হাইয়েস্ট ডিগ্রি, এইটা দিয়ে আমি উপরে এবং নিচে ভাগ করে দিব, তাহলে ভাগ করে দিলে আমি কি পাই, লিমিট ল্যামডা টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি, আমি পাই বি প্লাস এ বাই ল্যামডা, আর আমি কি পাই 1 প্লাস 1 বাই ল্যামডা। এখন যদি আমি এখানে যদি ল্যামডা ইনফিনিটি বসাই তাহলে কত আসবে আমার? b প্লাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0। স্যার ওকে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, আর উইল বি on B। There? জি স্যার। ওকে, এখন আমরা তো রেশিও যখন নেই, আমরা কি সবসময় 2:1 3:1 এরকম নেই, নাকি অনেক সময় 2:3 এরকমও নিতে পারি? এই যে ভাগটা
আমরা তো রেশিও এরকমও লিখতে পারি না? 2:3 লিখতে পারি না? जी सर আচ্ছা, 2:3 কিন্তু আসলে 2/3:1, তাই না? जी सर ওকে, তাহলে এখন প্রশ্ন আসে যে অনেক বইতে যে তোমরা দেখবে যে এখানে ল্যামডা না নিয়ে তারা বলছে যে আচ্ছা ল্যামডার পরিবর্তে আমি m/n নিচ্ছি, তাহলে আমার m/n:1, m/n:1 আসলে কি m:n, তাই না? जी सर ওকে, তো সেই ক্ষেত্রে আমার ফর্মুলাটা কি দাঁড়ায়? তো এটা ফর্মুলা দাঁড়ায় ল্যামডা, আমার অরিজিনাল ফর্মুলা হচ্ছে এটা, আর এখানে রেস্ট্রিকশন হচ্ছে আমার এটা। এখন যদি আমি ল্যামডার পরিবর্তে যদি আমি m/n চুজ করি, তাহলে m/n+1, তাহলে আমি কি পাই? m/b প্লাস n/a ডিভাইডেড বাই m+n। আমার ফর্মুলাটা দাঁড়াবে এটা, কিন্তু এখানে একটাই রেস্ট্রিকশন, m ক্যান নট বি ইকুয়াল টু -m। ঠিক আছে, তাহলে তোমরা অনেক বইতে দেখবে যে এই রেশিও ফর্মুলাটা এভাবে দেয়া আছে, আবার অনেক বইতে দেখবে এভাবে দেয়া আছে। সুতরাং তোমাকে কোপ করতে হবে যে দুইটা আসলে একই জিনিস। ক্লিয়ার? जी सर ওকে, তাহলে আমাদের এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ফর্মুলা দেখে যেন ঘাবড়ে না যাই। এখন তুমি কি আমাকে একটু শর্টকাট উত্তর দিবে? যদি আটটা যদি আমাদের দুইটা পয়েন্টের মধ্যবিন্দু হতো, যেমন তোমার এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে মনে করো বি ভেক্টর, অরিজিন এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। আমি বললাম আর এই দুইটা পয়েন্টের মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু বললে তুমি এটা কত ধরবে রেশিও? 1:1। তার মানে ল্যামডা কত আসবে? 1। ল্যামডা 1 হলে এই ভেক্টরটা, পজিশন ভেক্টরটা আর সেটা আমার কি হবে? ল্যামডা বি প্লাস এ ডিভাইডেড বাই ল্যামডা+1। এখন যদি আমার ল্যামডার মান যদি 1 হয়, তাহলে বি প্লাস এ ডিভাইডেড বাই 2। লজিক ক্লিয়ার? जी सर ওকে, তাহলে আমাদের এখন আমরা এই ফর্মুলা কাজে লাগিয়ে একটা প্রবলেম করব। ওকে, এখন আমরা সম সিরিজের বই থেকে এক্সারসাইজ 51 বলছে prove that the medians of a triangle meet in a point meet in a common point which is a point of trisection of the medians। এটা হচ্ছে তোমার কোশ্চেন। এখন আমি সলিউশন যাওয়ার আগে আমি একটা জিনিস জানতে চাই
যে এই জিনিসটা এই এই জিনিসটা ইনভার্টেড কমার ভিতরে যে জিনিসটা, এটা কি তোমরা জিওমেট্রিতে প্রুফ করে আসছো কিনা আগে? যে ত্রিভুজের ত্রিভুজের মধ্যমাত্রয় এ বি সি, ত্রিভুজের মধ্যমাত্রয়, তো মধ্যমাত্রয় কি? যে এই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এসির মধ্যবিন্দু হচ্ছে ই, আর এ বির মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে আমি কি বলতে পারি না যে এটা একটা মধ্যমা এডি, বিই একটা মধ্যমা এবং সিএফ একটা মধ্যমা, তারা যে কমন পয়েন্টে ইন্টারসেক্ট করে আমি তার নাম দিচ্ছি ও, এবং সেটা কি তোমার 2:1 2:1 2:1 এই রেশিওতে ভাগ করে না ও বিন্দুতে? जी सर। এটা কি আমরা জিওমেট্রিতে প্রুফ করে আসছি না? जी सर। जी सर। আচ্ছা, এখন কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিলাম, প্রুভ দ্যাট ভেক্টোরিয়ালি। তার মানে যখন আমি এই শব্দটা ব্যবহার করব অথবা ভেক্টর ক্যালকুলাসে ভেক্টর অ্যানালাইসিসে যখন এই কোশ্চেনটা দিব, এটাকে যখন কোশ্চেন আকারে তোমার এই কোর্সে দিব, তখন যদি তুমি জিওমেট্রিক্যালি প্রুফ করো তাহলে ইউ উইল গেট 0, তাই না? তুমি 0 পাবে, ওকে। কিন্তু তুমি যদি 10 পেতে চাও তাহলে তোমাকে কিভাবে প্রুফ করতে হবে? ভেক্টোরিয়ালি, ঠিক আছে? जी सर। ওকে, এখন আমরা কি করব? আমরা কিছু ভেক্টর তৈরি করব। আমরা প্রথমে এডি ভেক্টর তৈরি করলাম, আমরা বিই ভেক্টর তৈরি করলাম, আমরা সিএফ ভেক্টর তৈরি করলাম। তাহলে আমরা এডি ভেক্টর তৈরি করলাম, মধ্যমা থেকে মধ্যমা ভেক্টর, বিই ভেক্টর তৈরি করলাম এবং সিএফ ভেক্টর তৈরি করলাম। ওকে, এখন দেখো তুমি, আমি যদি ওকে যদি আমি অরিজিন ধরি, ওকে যদি আমি অরিজিন ধরি, তাহলে ওডি ভেক্টরটা কি হবে? পজিশন ভেক্টর হবে। ওই ভেক্টরটা কি হবে? পজিশন ভেক্টর হবে। এবং আমাদের ওএফ ভেক্টরটা কি হবে? পজিশন ভেক্টর হবে। কারণ ওকে যদি আমি মূল বিন্দু ধরি তাহলে আমার এই 3টা পজিশন ভেক্টর হবে না? जी सर। ওকে, এখন আমি একটু জায়গা নিচ্ছি এখানে। ওকে, এখন দেখো তুমি, আমরা এটা পেলাম। এখন আমি দেখো একটু আগে যে আমরা যে ফর্মুলাটা রেশিও ফর্মুলা বের করলাম, ল্যামডা বি প্লাস এ ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1 উইথ দিস কন্ডিশন, এটাকে ব্যবহার করব। তা আমরা দেখি नॉट इक्वल टू হবে না স্যার? হ্যাঁ, नॉट इक्वल टू হবে না ল্যামডা নট ইকুয়াল টু হ্যাঁ, নট ইকুয়াল টু হবে। তা আমরা দেখি ডি যদি আমার মধ্যবিন্দু হয় বিসির, মধ্যবিন্দু হয় মানে কি, আমি তো মধ্যমা ধরেই করলাম, তাই না? তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলের জন্য এ বি সি ট্রায়াঙ্গেলের জন্য আমরা এ বি সি ট্রায়াঙ্গেলের জন্য আমরা কি লিখতে পারি? আমরা এডি ভেক্টরকে লিখতে পারি, আমরা সরি, আমরা এটাকে অরিজিন ধরি, তাহলে আমাদের ওই ফর্মুলা ব্যবহার করতে পারবো, না হলে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না। ওকে, তাহলে আমরা যদি এটাকে অরিজিন ধরি, রেফারেন্স পয়েন্ট ধরি,
তাহলে এটাকে ধরবো না, তাহলে আমরা এইগুলি আমাদের দরকার নেই। এটা নাহলে আমরা কিন্তু ওই ফর্মুলা কখন ব্যবহার করতে পারি তুমি দেখো, এই ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি যখন এইটা অরিজিন, তাই না? এখন আমরা এখানে চলে যাই যে আমাদের এখানে, তাহলে এডি এটাকে যদি আমি রেফারেন্স পয়েন্ট ধরি, অরিজিন ধরি, তাহলে আমরা লিখতে পারি যে এই রেফারেন্স পয়েন্ট ধরলে এটাকে যদি আমি বি ভেক্টর বলি আর এটাকে যদি আমি সি ভেক্টর বলি, তাহলে আমি লিখতে পারি যে বি প্লাস সি বাই 2। কি বলো? স্যার অরিজিন কি আমরা যে কোনো পয়েন্টে নিতে পারবো? না, আমাদের সুবিধা মতো আমরা নিব। স্যার আমরা কিভাবে বুঝবো যে আমাদের ওই পয়েন্টটা একটা অরিজিন নিতে হবে? এটা হচ্ছে তোমার প্র্যাকটিস এবং অঙ্ক মেলানোর জন্য। কারণ এখানে আমরা কি করছি, আমরা একটা জিওমেট্রিক্যাল প্রুফ যেটা 100 বছর আগে প্রমাণ করা ছিল, সেটাকে আমরা একটা নতুন সাবজেক্ট তৈরি হলো ভেক্টর অ্যালজেব্রা, সেটার মাধ্যমে আমরা ওই জিওমেট্রিটাকে প্রমাণ করার চেষ্টা করছি। কারণ কোনো বিষয় যখন, তা আমি আগেই বলেছি যে রিয়েল নাম্বার প্রথমে আসে পৃথিবীতে আসে, প্রয়োজনে আসে, মানুষের প্রয়োজনে আসে। রিয়েল নাম্বার আসার পরে যেই বিষয়টা ম্যাথমেটিক্সে আবিষ্কার হয় তার নাম ছিল অ্যালজেব্রা। স্বীকার করো? জি স্যার। আচ্ছা, অ্যালজেব্রার পরে যখন আমরা নতুন একটা জগৎ তৈরি করলাম যার নাম দিলাম ভেক্টর অ্যালজেব্রা, তো ভেক্টর অ্যালজেব্রাকে প্রতিষ্ঠিত করতে হলে, আচ্ছা, রিয়েল নাম্বার অ্যালজেব্রার সাথে আরেকটা বিষয় কিন্তু এস্টাবলিশ হয়ে যায় প্রয়োজনে, সেটা ছিল জিওমেট্রি, ম্যাথসে। ওকে, তাহলে এই দুইটা ছিল বেসিক সাবজেক্ট। এই দুইটা থেকে যখন আমরা ভেক্টর অ্যালজেব্রার আমরা স্ট্রাকচার ফর্মে তৈরি করলাম, তো যোগ বিয়োগ গুণ পর্যন্ত আমরা দেখলাম, ভাগ সম্ভব না সেটাও বললাম। তারপরে বলা হলো যে এখন জিওমেট্রিক্যালি আমরা যা প্রুফ করে আসছি অথবা অ্যালজেব্রাতে যে জিনিস প্রুফ করে আসছে সেই জিনিসগুলি এই জগতে সম্ভব কিনা, ভেক্টর অ্যালজেব্রা তৈরি করা যাবে কিনা। তো ভেক্টর অ্যালজেব্রা যখন তৈরি করব, আমি যদি আগেরটার সাথে লিঙ্ক আপ না করতে পারি, তাহলে কি এই বিষয়টা প্রতিষ্ঠিত হবে, এই ম্যাথের এই বিষয়টা? না স্যার। এখন আমি সেটাই করতে চাচ্ছি। স্যার অরিজিন বি কিংবা সি তে নিলে হ্যাঁ, এই কোনো অসুবিধা ফর্মুলা ছিল না, কোনো অসুবিধা ছিল না। ওকে, কোনো সমস্যা নেই। এখন আমরা দেখি যে আমরা এটাকে একটা ভার্টেক্সকে আমরা অরিজিন নিলাম, কারণ অরিজিন না হলে কিন্তু আমি এই লাইনটা লিখতে পারবো না। পারবো? না স্যার। না, সেই জন্য আমরা নিলাম, তাহলে আমরা এটা পেলাম। এখন আমরা দেখি যে এডি, আচ্ছা এর নাম দিয়ে জি, এজি ভেক্টর আর এডি ভেক্টরের মধ্যে সম্পর্ক কি? এডি ভেক্টর আর এজি ভেক্টরের মধ্যে সম্পর্ক কি? এডি 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 ভেক্টরটা হচ্ছে, ল্যামডা টু 1 স্যার। হ্যাঁ আচ্ছা আমি বলি যে এজি ভেক্টরকে, এজি ভেক্টরকে আচ্ছা আমি যদি এখানে লিখি, আমি এজি ভেক্টরটা লিখতে চাচ্ছি এজি ভেক্টর, তাহলে এজি ভেক্টরটা হচ্ছে আমার এডি 2/3, কারণ আমি কিন্তু মধ্যমা বলে আসছি। এখন আমি কি প্রমাণ করব, এই পয়েন্ট দিয়ে তিনটা, ইট ইজ এ কমন পয়েন্ট যেটা দিয়ে তিনটা মধ্যমাই যায়, আমি সেটা প্রমাণ করতে চাচ্ছি। সরি, ওটা কোশ্চেনটা মুছে ফেললাম, তাই না?
আচ্ছা আমি আবার বলি, তিনটা মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়, সেটা তো ক্লিয়ার জি স্যার। জিওমেট্রিক্যালি। জি স্যার। আমি এখন প্রমাণ করতে চাচ্ছি তিনটা মধ্যমা, মধ্যমা মানি তো 2:1 2:1 ট্রায়াঙ্গেলের জন্য। আমি প্রমাণ করতে চাচ্ছি তিনটা মধ্যমা এই কমন পয়েন্ট দিয়ে যায়, এটা। আচ্ছা আমি একটু আগাই, তারপরে আবার। তাহলে এখানে আমি কি লিখতে পারি, যে বি প্লাস সি বাই 3 এজি, কারণ এডির মানটা এখানে বসিয়ে দিল। আচ্ছা একটু শেষ করি, তারপরে আবার ব্যাক করব। এখন আসি আমি ট্রায়াঙ্গেল এ বি ই থেকে। কোন ট্রায়াঙ্গেল? এ বি এবং ই। আমি কিন্তু বলে নিচ্ছি এটা 2:1। এখন এইটা যদি আমার সি হয়, তাহলে এ ই কত হবে বলতে পারবে? হাফ অফ সি। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমার এখন আমি আবার এইটার জন্য, এটা যেহেতু ভার্টেক্স অরিজিন, আবার এই ফর্মুলাটা দিলাম। এই ফর্মুলা দিলে এটা তো 2:1, তাহলে 2:1 হলে তাহলে এইখান থেকে আবার আমি এজি বের করতে চাচ্ছি। তাহলে এইটা থেকে আমি কি পাই? 2 ইন্টু AE প্লাস 1 ইন্টু বি divided by 2 plus 1. আচ্ছা মাথায় আসছে না, আমি শেষ করি তারপরে আবার রিভিজিট করব। তাহলে এখানে দেখো যে আমার এই কত, এই আমার হাফ অফ সি না, হাফ অফ সি। তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি বি প্লাস সি divided by sorry just a minute, b plus c divided by 3, তাই না? একটু গোলমেলে হয়ে যাচ্ছে সব। স্যার এই যেটা স্যার আবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। আচ্ছা তুমি দেখো এখানে এজি হচ্ছে একটা পয়েন্ট, যেখানে আমি একটু ওইখানে যাই, এখানে যাই। তুমি দেখো এই পয়েন্ট থেকে যখন, এটা অরিজিন আমার, এই পয়েন্ট থেকে এ এবং বি, এটা আমার অরিজিন, এগুলো পজিশন ভেক্টর। তো পজিশন ভেক্টর হলে আমরা এটা ধরে এই ফর্মুলাটা পেলাম। ওকে জি স্যার। আচ্ছা এখন আমি যাই এখানে, এখানে এখন এইখানে এসে আমি একটু আবার জায়গা নেই। আচ্ছা আবার লিখি, আমি যদি বড় ট্রায়াঙ্গেল এ, আচ্ছা না বড় ট্রায়াঙ্গেল না, আমি শুধুমাত্র এই লাইন বরাবর যদি যাই, আমি এজি সমান পাচ্ছি
2/3 ইন্টু এডি। আচ্ছা, আবার স্যার আহ, ক্লিয়ার দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ স্যার, কালো বর্ডার চলে আসছে স্ক্রিনে। আচ্ছা, এখনো ঠিক আছে স্যার। অন্যরা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। আচ্ছা, তোমার হয়তো নিজের কম্পিউটারে কিনা একটু দেখো। হ্যাঁ, তা এখন দেখো যে আমরা তো জানি যে এরা তিনজনই মধ্যমা, এই তিনটা লাইনই মধ্যমা। ওকে, তা এখন আমরা এই তিনটা লাইন মধ্যমা, তাহলে প্রথমে এই দুইটা লাইন নিচ্ছে, এই দুইটা মধ্যমা নিচ্ছে। দুইটা মধ্যমার এই পয়েন্টটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। ওকে, এটা যদি ইন্টারসেক্টিং পয়েন্ট হয় তাহলে এখন আমরা এডি সমান আমরা লিখতে পারি বি প্লাস c/2, কারণ এখানে ল্যামডার মান হচ্ছে 1, এটা 1, আর এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে বি। জি স্যার। আচ্ছা, তারপরে আমি আসি যে আমার তারপরের ইয়েটা হচ্ছে যে আমি এখন আসি আমি এজি ভেক্টর। তাহলে এজি ভেক্টর আমি এই মধ্যমা থেকে পাচ্ছি, যেহেতু আমি বলেই নিচ্ছি যে এই পয়েন্টটা 2:1 এ ভাগ করে মধ্যমা ধরে, তাহলে এটা 2 হলে এটা 1, তাহলে এই পুরোটাকে কয় ভাগ করলে মানে এটার কত অংশ? 2/3 না? এডির 2/3 অংশ না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে 2/3, তাহলে এটা পেলাম। আবার আমি এজি কে পেতে চাচ্ছি যে ফ্রম দ্য ট্রায়াঙ্গেল এ বি ই। এবিই তে আমি তো ধরে নিয়েছি যে এটাও মধ্যমা, তাহলে এটা 2:1 এ ভাগ করে না? জি স্যার। আচ্ছা, তো 2:1 এ ভাগ করলে আমার এইটা থেকে তুমি দেখো তো আমার এখানে কি ছিল, এখানে আমার যে ফর্মুলাটা ছিল, আমি ল্যামডা দিয়ে গুণ করি অপোজিট ভেক্টরকে না এখানে, জি স্যার। আর 1 দিয়ে গুণ করি অপোজিট ভেক্টরকে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমার এটাও যদি আমার 2 হয় তাহলে 2 দিয়ে গুণ করব এই ভেক্টরকে, আর 1 দিয়ে গুণ করব আমি বি ভেক্টরকে। তাহলে আমি এখান থেকে আবার এই যে এজি পাচ্ছি আমি 2 দিয়ে গুণ করব এই ভেক্টরকে, এইটা হচ্ছে সি এর অর্ধেক। স্যার হাফ সি। হ্যাঁ, গুণ করব, আর 1 দিয়ে গুণ করব আমি বি ভেক্টরকে, ডিভাইডেড বাই 2 + 1। জি স্যার। ওকে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি যে বি প্লাস c/3 এজি। জি স্যার। ওকে, এখন আমরা আসি যে বি প্লাস c/3, তাহলে এজি পেয়ে গেলাম আমি বি প্লাস c/3, তাহলে এজি পেলাম আমি বি প্লাস c/3। আচ্ছা, এখন আমি এই দুইটা মধ্যমা না নিয়ে আমি যদি এই বিই আর সিএফ টা নিতাম তাহলে আমার সিজি কত পেতাম বলো তো? আমি তো এখন মানে এটার জন্য কনসিডার করেছিলাম দুইটা মধ্যমা এডি আর বি। আমি সিজির জন্য অন্য দুইটা মধ্যমা কনসিডার করি, মনে করো বি আর এটা, তাহলে সেই ক্ষেত্রে আমার কি আসবে? এটার ক্ষেত্রে এজির ক্ষেত্রে আসছে আমার বি আর সি ভেক্টর, এই ভেক্টর আর এই ভেক্টর। এ আর বি আসছে স্যার। হ্যাঁ, এ আর এ বি প্লাস b/3। 3। আচ্ছা, আর আমার সিজি হলো, আরেকটা হচ্ছে বিজির ক্ষেত্রে আমার কত আসলো?
A plus C by 3. C plus A by 3. ওকে, তাহলে আমার এজি বিজি সিজি, তাহলে এই তিনটা ভেক্টর আমার এখান থেকে যাচ্ছে। তো এই তিনটা থেকে কি তুমি বলতে পারো যে তিনটা মধ্যমা জি পয়েন্ট দিয়ে যাচ্ছে? জি স্যার। So three medians intersect in a common point. Okay? স্যার আমাদের এটাই প্রুফ করতে হবে নাকি? এটাই প্রুফ করতে হবে, কারণ প্রুফে বলা ছিল প্রুফ দ্যাট দ্য মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেল meet in a common point which is a point of trisection of the medians. জি স্যার। মানে ত্রিভুজের মধ্যমাত্রায় যে পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টটা কমন পয়েন্ট এবং সেটা ট্রাইসেকশন পয়েন্ট, তিনটা মধ্যমা। তাহলে আমরা এখানে যেটা করছি, আমরা মধ্যমা ধরে নিচ্ছি, ধরার পরে আমরা বলছি যে তিনটা মধ্যমার মধ্যে একটা কমন পয়েন্ট আছে এন্ড দ্যাট ইজ জি। স্যার পরীক্ষার সময় কি আমাদের প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের জন্য আলাদা আলাদা বের করে দেখাইতে হবে না, নাকি একটার জন্য বের করতে হবে? একটা করার পরে সিমিলারলি এই দুটা লিখে দেবে। এইটা দেখাতে হবে, দেখানোর পরে দেন সিমিলারলি। ওকে, আর এইটার প্রুফটা এক্সাম্পলে করে দেয়া আছে, হাজরার বইতে। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত। তোমরা কি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করেছো তো? না, না স্যার। হ্যাঁ, ওই না, তোমাদের স্যার। গুগল ক্লাসরুমে ওই একটাই অ্যাটেন্ডেন্স ফর্ম, শুধু এক্সেল শিটটা আপডেট হবে আর কি। হ্যাঁ স্যার আমাদের অনলাইন ক্লাসের ভিডিওগুলো কি স্যার ড্রাইভে আপলোড দিয়ে স্যার লিংক দেওয়া যায় অথবা স্যার ইউটিউবে আপলোড করা যায়? স্যার আমি তো ফেসবুক যে আমার ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি। স্যার ফেসবুক পেজে দিলে স্যার ভিডিওগুলো স্যার মানে স্পিড বাড়িয়ে স্যার দেখা যায় না স্যার, মানে এখন ড্রাইভে তো তোমার মানে গুগল ড্রাইভে, স্যার গুগল ড্রাইভ অথবা ইউটিউবে আপলোড দিলেও হয় স্যার। ইউটিউবটা আমি এক্সপার্ট না অত, কিন্তু গুগল ড্রাইভে দেখা যায় যে অনেক সময় নেয়। আচ্ছা, আমি বিকল্প চিন্তা করছি কি করা যায়, ইউটিউবটা কিভাবে করা যায় দেখি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তোমরা ওই যে গুগল ক্লাসরুমে অ্যাটেন্ডেন্সে ঢুকে ফিল আপ করে ফেলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম